দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় রেমিটেন্স, আর এই বিষয় নিয়ে আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে আজ উপস্থিত আছেন গিয়াস আহমেদ, চেয়ারম্যান, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক বিশ্লেষক। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এশিয়ান বিজনেসের আজকের আয়োজনে। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় রেমিটেন্স, তো শুরুতেই আমি আপনাদের দুজনের কাছে একটু জানতে চাইব যে অর্থনীতি এবং আর্থ-সামাজিক উন্নয়নে রেমিটেন্সের ভূমিকা কী হতে পারে। আমি শুরু করতে চাই জনাব গিয়াসউদ্দিন, আপনাকে দিয়ে। গিয়াস আহমেদ। ধন্যবাদ। আসলে আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের যে অর্থনীতির যে চালিকা শক্তি সেটা হলো রেমিটেন্স। এবং আপনারা জানেন যে প্রায় 2 কোটি প্রবাসী বাংলাদেশিরা বিদেশে আছে, বাইরে আছে, বিভিন্ন দেশে আছে। তো এই 2 কোটি প্রবাসী তারা যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, এই বৈদেশিক মুদ্রার মাধ্যমেই এই বাংলাদেশের অর্থনৈতিক শক্তিশালী হচ্ছে। আপনি দেখেছেন যে এই বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের আগে সমস্ত প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই স্বাধীনতা বিরোধী, এই গণতন্ত্র হত্যাকারী, ভোটচোর এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাবো না। আপনি দেখেছেন সেই 2টা মাস তেমন রেমিটেন্স আসেনি, এবং ফলে কিন্তু অনেক সমস্যা হয়েছে, এবং সরকারের পতনের অন্যতম কারণ হলো এই একটি। এবং আমরা তারপর দেখেন এই গত 3 মাসে আপনি দেখবেন যে অনেক রেমিটেন্স এসেছে, এবং এই রেমিটেন্স, এই ডলার যদি না থাকে আপনি ব্যবসা বাণিজ্য অচল। আপনি ব্যাংক থেকে ডলার পাচ্ছেন না, এই ডলার তো আসতে হবে। আর অন্যদিকে তো তারা আপনার বিগত সরকার যেভাবে ডলারগুলি চুরি করে পাচার করেছে, হুন্ডি করেছে, ডলার সংকট, এবং লিগ্যাল ওয়েতে যেটা আসে সেটা হলো প্রবাসীদের মাধ্যমে। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা আশা করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে সংস্কারের কথা বলছেন, যে সংস্কারের কথা বলছেন, উন্নয়নের কথা বলছেন, তারা যদি প্রবাসীদেরকে আহ্বান জানান, যে প্রবাসীরা যারা এক্সপার্ট লোক আছেন, যারা বিভিন্ন প্রফেশনালে সাকসেসফুল হয়েছেন, ব্যবসায়িক ক্ষেত্রে যারা সাকসেসফুল হয়েছে, তাদেরকে যদি আহ্বান জানানো হয় যে আপনারা আসেন বাংলাদেশে, আমাদেরকে এই সংস্কারে সহযোগিতা করুন, তাহলে কিন্তু অনেকে প্রস্তুত বাংলাদেশের এই যে মাটি ও মানুষের যে গন্ধ আমাদের শরীরে আছে, আমরা বিদেশে গিয়েও কিন্তু বাংলাদেশের কথা ভাবি। একটা মানুষ যখন বিদেশে যায় তখন বাংলাদেশের কথা ভাবে, আর যখন বাংলাদেশেই থাকে মানুষ, বাংলাদেশে বড় হচ্ছে, অনিয়মের মধ্যে বড় হচ্ছে, এই দুর্নীতির মধ্যেই বড় হচ্ছে, এবং দুর্নীতির যে প্রতিযোগিতা, তো এর মধ্যে তারা সবসময় হাবুডুবু খাচ্ছে। তো তাদের দ্বারা সংস্কার হবে না, তাদের দ্বারা উন্নয়ন হবে না তেমন একটা, যদি প্রবাসীদের অংশগ্রহণ না থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের যে উন্নয়নের অংশীদার হিসেবে প্রবাসীদেরকে আহ্বান জানানো উচিত, তাদেরকে আসবার ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া উচিত, তারা যাতে নিরাপদ থাকতে পারে, তাদের যদি কোনো সমস্যা থাকে, তাদের কোনো দাবি দেওয়াগুলি শুনবার জন্যে তাদের সময় দেওয়া উচিত। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আগের আমলাতান্ত্রিক যে জটিলতা, সেই যে মনোভাব, সেটা কিন্তু পরিবর্তন হয়নি, আমাদের পরিবর্তন হয়নি। ডক্টর ইউনূস সাহেবের আশেপাশে যারা আছেন, যারা নাকি উপদেষ্টা পরিষদ আছেন, তাদের সেই আগের মতোই ভিআইপি বা আগের মতোই তাদের সেই স্টাইল। হ্যাঁ, জনগণের সাথে সম্পৃক্ততা নেই। কিন্তু কোনো জনগণ যদি বা কোনো প্রবাসী যদি তাদের সাথে সাক্ষাৎ করতে যায়, কথা বলতে চায়, সেই সুযোগ নেই। অর্থাৎ তারা এই আগের এই অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে, সেই মনোভাব চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ করতে হলে আমরা যখন বিদেশ থেকে এয়ারপোর্টে আমরা অবতরণ করি, আমাদের চোখে ধরা পড়ে সমস্যাটা কোথায়। আমরা যখন ঢাকা শহরে 1 ঘন্টা ঘুরি, আমাদের চোখে ধরা পড়ে কোথায় সমস্যাটা। আমরা যখন 30-40 বছর যারা বিদেশে থাকি, আমরা যখন একটা সচিবালয়ে যাই বা কোনো অফিসে যাই, আমাদের চোখে ধরা পড়বে। দেখেন, একটা উদাহরণ দিই। এই ঢাকা এয়ারপোর্টে ঢোকার সময় আমি একটা উদাহরণ দিচ্ছি যে এটা কি ধরনের আমাদের আমলা, আমাদের ইঞ্জিনিয়ার, যে এয়ারপোর্টে ঢুকবার সময় 3টা লেন বা 4টা লেনে ঢুকলাম, ঢুকার পর যেখানে লোডিং আনলোডিং হবে, যেখানে আমি নামবো, সেখানে হয়ে গেল 2টা লেন। হাউ কাম? সেখানে হয়তো 6টা লেন হবে, 7টা লেন হবে, কিন্তু আপনি জান যে 4টা লেন থেকে 2টা লেন হয়ে যাচ্ছে, এবং সেই মেন রাস্তা থেকে আমাকে
এই লোডিং আনলোডিংয়ে এই যে আমাকে এয়ারপোর্টের ওই দরজায় প্রস্তাব লাগছে আধা ঘন্টা, তাহলে আমার তো ফ্লাইট মানে আমার মিস করব। এই যে অনিয়ম, এই যে একটা মানে অভিজ্ঞতা নেই, এই সমস্ত ইঞ্জিনিয়ার তারা ফার্স্ট হতে পারে কিন্তু এক্সপিরিয়েন্স নেই। তো এদেরকে আপনার বলে তো লাভ হবে না। এই জন্যে যদি বিদেশি থেকে আসে, বিদেশে যারা এই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তাদেরকে আনা হোক, বাংলাদেশে আসুক, অসুবিধা, বিদেশের লোকের দরকার নাই। বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে অনেক সাকসেসফুল লোক আছে। বাংলাদেশের মানুষ এখন হোয়াইট হাউসে চাকরি করে, অতএব বাংলাদেশের মানুষ এখন নাসাতে চাকরি করে। তো তাদেরকে আহ্বান জানান, কিন্তু সেটা তো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে প্রবাসীদের অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব, সংস্কার সম্ভব। জি, ধন্যবাদ। আবারও আলোচনায় ফিরব। জনাব ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, আপনি যদি বলেন অর্থ এবং আর্থসামাজিক উন্নয়নে রেমিটেন্সের কী ধরনের ভূমিকা থাকতে পারে বলে মনে করেন? কিছু বলার আগে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে এই অনুষ্ঠানটা যে দর্শক ভাই বোনেরা দেখতেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং রেমিটেন্স যোদ্ধাদেরকে আমি আমার শ্রদ্ধা সালাম জানিয়ে আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। আসলে রেমিটেন্স যোদ্ধা বা আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যে টাকাটা বাংলাদেশে পাঠায়, এটা এখন বর্তমানে আমাদের সবচেয়ে বড় বৈদেশিক ইনকাম। এক সময় আমাদের ছিল কিন্তু গার্মেন্টস এক্সপোর্ট। এখন গার্মেন্টসের বিভিন্ন সমস্যার কারণে এখন বাংলাদেশের যে রিজার্ভ বলেন, ফরেন ইনকামটা বলেন, একমাত্র রেমিটেন্স ফরেন বৈদেশিক ইয়ার থেকে আসতেছে। তো বৈদেশিক এই অর্থ যদি আমাদের জাতীয় ইয়াতে যোগ না হতো তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা মানে ভেঙে যেত। শুধু ভেঙে যেত না, মারাত্মকভাবে এটা ধস হতো। সুতরাং আমাদের অর্থনীতি একমাত্র দাঁড়িয়ে আছে রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে। তো সুতরাং এই রেমিটেন্স যোদ্ধা যারা, তারা যে কত সমস্যায় জর্জরিত, এরা টাকা পাঠায় বাংলাদেশে, কত কষ্ট করে টাকা পাঠায়, আমরা অনেকে বিভিন্ন গল্প পত্র পত্রিকায় শুনি। আমি নিজেও একজন রেমিটেন্স যোদ্ধা, আমি নিজেও মিডল ইস্টে থাকি। তো সুতরাং আমি নিজে ভোগ করি, আমি নিজে চোখে দেখি রেমিটেন্স যোদ্ধাদের কত কষ্ট, কত ক্লান্ত। তারা বাংলাদেশে যখন ঢাকা এয়ারপোর্টে নামে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। আবার বিদেশে যখন যাওয়া হয় তখনও কিন্তু যারা যে সমস্ত ম্যান পাওয়ার এজেন্টগুলি আছে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। কিছুদিন আগের একটা ঘটনা আমাকে তুলতে হয়। আমি মসজিদে নববীতে নামাজ পড়তেছি, পড়ে যখন বাইরে এলাম, 6 জন ছেলে গোল হয়ে দেখলাম তাদের মলিন, গিয়ে সালাম দিলাম যে আপনারা কি বাংলাদেশে? জি ভাই আমরা বাংলাদেশে। কি সমস্যা আছে আপনার চেহারা বলে? যে ভাই আমরা 2 মাস ধরে আসছি, কোনো কাজও নাই, আকামাও নাই, ইভেনকে খাওয়ার মতন আমাদের টাকা পয়সা নাই। আসলে যাই হোক, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি তাদেরকে আমার বাসায় নিয়ে করেছি, এটা অ্যানাদার ইস্যু। দেখেন, এরা এই বিদেশে গেছে ফরেন কারেন্সি ইনকাম করার জন্য। তারা দালালের খপ্পর পরে তারা কিন্তু সেখানে গিয়ে আকামা পায় নাই, তারা চাকরি পায় নাই। যাই হোক, হয়তো তাদের এই সমস্যাটা কাটে উঠবে বিভিন্নভাবে। এই হলো রেমিটেন্স যোদ্ধাদের অবস্থা। যারা রেমিটেন্স যোদ্ধা তারা মিডল ইস্টের কথাই বলে। রেমিটেন্স যোদ্ধা আর প্রবাসীর টাকা কিন্তু এক জিনিস না। রেমিটেন্স যোদ্ধা যারা স্বল্প সময়ের জন্য বিদেশে যায়, মিডল ইস্টে যায়, কোনো দেশে যায় কন্ট্রাক্ট নিয়ে, আবার কন্ট্রাক্টের পরে তারা আবার চলে আসে, এরা হলো রেমিটেন্স যোদ্ধা, বিশেষ করে মিডল ইস্টগুলিতে। তো এই রেমিটেন্স যোদ্ধাদের যারা মিডল ইস্টে, তারা যে কত কষ্ট করে রৌদ্রের ভিতরে, সেখানে তো বৃষ্টি বলতে নাই, বিশেষ করে রৌদ্রের ভিতরে তারা এই 40 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াসে তারা যে কাজ করে, এটা চিন্তা করা যাবে না। সেই টাকা বাংলাদেশে আসে, আসার পর সে টাকাগুলি কি হয়ে যায়, বিগত সরকার আমলে আমরা দেখছি সেগুলি পাচার হয়ে গেছে বিভিন্ন দেশে। সেগুলি এইভাবে পাচার হয়েছে, এদেশের অর্থনৈতিক ভান্ডার শূন্যের কোঠায় দাঁড়িয়ে গেছে। তো সুতরাং রেমিটেন্স যোদ্ধাদের টাকা ছাড়া এদেশের অর্থনীতি কোনোভাবেই সঠিকভাবে দাঁড়াইতে পারবে না, মেরুদণ্ড সোজা করতে পারবে না। তো আমাদের উচিত রেমিটেন্স যোদ্ধাদেরকে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে লালন পালন করা। হ্যাঁ, তাদের লালন পালন না করলে আমাদের রেমিটেন্স কোনো অবস্থাতেই বৃদ্ধি পাবে না এবং দেশের অর্থনৈতিক আরও কঠিন, আরও দুর্বল হয়ে পড়বে। যেমন আমাদের মিডল বাংলা ওয়ার্ল্ডের ভিতরে বিভিন্ন দেশে কিন্তু আমাদের প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধারা আছেন, সবচেয়ে বেশি টাকা আসে কিন্তু সৌদি আরব থেকে।
সৌদি আরব থেকে অন অ্যান অ্যাভারেজে প্রতি মাসে প্রায় 900 বা 1 বিলিয়নের কাছে টাকা প্রতি মাসে টাকা আসে। অবশ্যই আমেরিকার থেকেও অনেক টাকা আসে, সৌদি আরবে আমাদের প্রবাসী সময় 1 মিলিয়ন বা তার উপরে 1.2 মিলিয়নের কাছাকাছি, 1.2 প্লাস। হ্যাঁ, সৌদি আরবে গত 2 মাসে আমেরিকা থেকে বেশি টাকা আসছে। না, আমেরিকা ভালো টাকা আসে, কিন্তু আমেরিকা কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু যোদ্ধা বলা যাবে না। ওনার প্রবাসী, ওনার বাংলাদেশের টাকা পাঠায় ওনার পরিবার পরিজন আত্মীয়স্বজনকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। আর রেমিটেন্স যোদ্ধা যারা, তারা কিন্তু তার পরিবার পরিজন, বাবা মা ছেলে মেয়ে বউ ফেলাই দিয়ে তারা বিদেশে যায়। বিদেশে গিয়ে তারা নির্দিষ্ট একটা সময়ে তারা টাকা রুজি করে, হ্যাঁ, তারা আবার বাংলাদেশে ফিরে আসে। তাই জন্য এই জন্য ওনাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ, এবং এই রেমিটেন্স যোদ্ধাদেরকে আমাদের সরকারিভাবে যদি আমরা তাদেরকে সুযোগ সুবিধা না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অর্থর যে ফরেন কারেন্সির প্রভাব কিন্তু কমে যাবে। জি, আমরা আবার আলোচনায় ফিরবো। বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে আসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এই পর্যায়ে সময় হলো একটি বিরতি নিবার। ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় রেমিটেন্স। আমরা আবারও আলোচনায় ফিরবো। এবার আমি ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন এবং গিয়াস আহমেদ, আপনাদের দুজনের কাছে একটু ছোট্ট করে জানতে চাইব যে আগস্টে নতুন সরকার গঠনের পরে প্রতি মাসেই $200 কোটি কম বেশি প্রবাসী আয় এসেছে, এবং ডিসেম্বরে এই সকল রেকর্ড ব্রেক করে $263 কোটি 90 লাখ ডলারের কাছাকাছি রেমিটেন্স এসেছে। তো বাংলাদেশের অর্থনীতিতে নিশ্চয়ই এর একটি ইতিবাচক প্রভাব পড়ছে, কি মনে করেন? আপনাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, ভালোই বলেছেন। তবে আমি যেটা বলতেছিলাম বিগিনিংয়ে, যে এই বিগত 15 বছরে যে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে প্রবাসীরা কিন্তু তেমন একটা টাকা পাঠায়নি। যেমন বিশেষ করে মিডল ইস্টে যারা, তারা তো পাঠাতেই হবে, কিন্তু ইউরোপ আমেরিকাতে বা অন্য অস্ট্রেলিয়াতে যারা থাকেন, তারা কিন্তু তেমন একটা ইনভেস্ট করেননি, বা এটা তাদের এক ধরনের প্রতিবাদ ছিল। রাইট, প্রতিবাদ মানে এলাকা যদি নিরাপদ না থাকে, তাহলে তো তারা মনে করেন যারা ইউরোপ আমেরিকাতে থাকে, তারা তো ইনভেস্ট করতে চায় দেশে। তো ইনভেস্ট করতে গেলে তো হিউজ অ্যামাউন্ট প্রয়োজন। আর সেই ক্ষেত্রে এবার এই যে ডিসেম্বরে সবচেয়ে বেশি টাকা এসেছে আমেরিকা থেকে। তো এর কারণটা হলো যে মানে আমেরিকাতে যারা বিজনেস করেন, তারা তো বাংলাদেশেও ইনভেস্ট করতে চান। যখন ইনভেস্ট করতে গেলে তো অনেক টাকা, হয়তো মানে $100,000 আসে বা $1,000,000 আসে। সেই ক্ষেত্রে মানে ইউরোপ আমেরিকার যারা থাকেন, তারা যদি মনে করেন যে বাংলাদেশে ইনভেস্ট করবেন, তাহলে টাকাটা অনেক রিমিটেন্সটা আসে। তো সেই ক্ষেত্রে একটা পরিবেশ প্রয়োজন, একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা ন্যায় বিচারের পরিবেশ থাকতে হবে। এই যে লুটপাট, মানে এই ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি যাতে না থাকে, সেই কারণে বিগত ওই 15 বছরে তেমন টাকা আসেনি, এবং এই এখন আসছে, কারণ যেহেতু একটা গণতান্ত্রিক সরকারের রূপরেখা আসছে, এখন একটা মানে নির্দলীয় সরকার এসেছে, পজিটিভ ভাইবস রয়েছে, এই কারণে মানুষ মনে করে যে হ্যাঁ, আগামীতে হয়তো আরো এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা দীর্ঘদিন চলবে। তো সেই কারণে তারা আশ্বস্ত যে হ্যাঁ, এখন বাংলাদেশে কিছু করা যায়, এবং তারা ইনভেস্ট করছে। জি জনাব, আমি অ্যাকচুয়ালি গিয়াস ভাইয়ের সাথে একটা কথা আমি যোগ করব, যে আসলে ডিসেম্বর মাসে কিন্তু এইভাবেই টাকা বিভিন্ন কারণে আসে, বছরের ক্লোজিং কারণে। কিন্তু মূল কারণটা হলো যে এখন কেন বেশি আসতেছে, তার মূল কারণটা হলো আগের সরকারের আমলে মানে হুন্ডি হতো, এবং মানি লন্ডারিং হতো, এবং বিভিন্নভাবে ইলিসিট ট্রেডগুলি হতো, অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, টাকাগুলি বিভিন্নভাবে ইয়ে যেত, যার কারণে এখন এই সুযোগটা বোধহয় এখন অনেকটি কমে গেছে, এবং আরও কমবে যদি নির্বাচিত সরকার আসে এবং আইনের সুশাসন আসে দেশে হয়, তাহলে কিন্তু দেখবেন যে রেমিটেন্স হু হু করে বেড়ে যাবে। সুতরাং এটা একটা মূল কারণ। আর একটা মূল কারণ হলো যে এই যে এরা দেশকে এখন ভালোবাসে, দেশকে আগেও ভালোবাসতো। আগে যেমন গিয়াস ভাই বললেন যে ওনারা প্রতিবাদ করে টাকা পাঠান নাই, হ্যাঁ, আর এখন এই ডিসেম্বর মাসে কিন্তু অনেকের অনেক প্রোগ্রাম থাকে। আগামীতে রোজা চলে আসছে, রোজা উপলক্ষে এবং বছরের শেষ ঈদ উপলক্ষে, এই কারণে কিন্তু টাকাটা পরিমাণটা এখন বেড়ে গেছে। সুতরাং আরও বাড়বে যখন ঈদ হবে এবং আইনের সুশাসন হবে, এই দেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, তখন দেখবেন রেমিটেন্স হু হু করে বাড়বে।
আর যদি আরও বাড়বে যদি রেমিটেন্স যোদ্ধাদেরকে রাষ্ট্রীয়ভাবে লালন করা হয়। আমি যে কথাটা আগেও বলছি, এখনও বলি, সবসময় আমি বলি, রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে আমি কিন্তু এই পর্যন্ত অনেকগুলি টকশো করেছি এবং বেঁচে থাকলে আমি রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে আমি কাজ করে যাব। কারণ রেমিটেন্স যোদ্ধাদের এদের যে কত ধরনের সমস্যা হয়, তারা অনুপস্থিত তাদের জায়গা জমি বাড়ি ঘর দখল করে, তারা যদি মামলা করতে যায় পুলিশ কিন্তু মামলাটা নেয় না, পুলিশ মামলা নেয়। যদি আমরা সাধারণ মানুষ যাই তাহলে ধরেন তারা বকশিস দিতে হয় মনে করেন 100 টাকা, আর বলে আরে আমরা তো প্রবাসী, আপনার 100 টাকা দিলে কি হবে, হ্যাঁ তাদেরকে বকশিস দিতে হয় বেশি করে। ইভেন কি মামলাগুলিতে উকিল ব্যারিস্টারদের কাছে গেলে তারাও কিন্তু তাদের কি বলা হয় তাদের ভাতাটা তাদের ইয়াটা অনেক বেশি টাকা চায় তারা। সুতরাং এই সব কারণে তারা এই যে হয়রানিগুলি হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদেরকে, এগুলি সরকারের বন্ধ করতে হবে। এয়ারপোর্টে রেমিটেন্স যোদ্ধাদেরকে মর্যাদা দিতে হবে। রেমিটেন্স যোদ্ধাদেরকে সামাজিক বিভিন্নভাবে, যেমন তাদের ইনভেস্টমেন্টগুলি যেন ইনভেস্টমেন্টের সাথে সরকার বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে তাদের ইনভেস্টমেন্টে সহযোগিতা করতে হবে। তাদের পারিবারিক তাদের ইয়ে দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। তাদের আসা যাওয়ার বেলায় টিকিট এবং ভিসার বেলায় সরকার যদি সেখানে প্রণোদনা দেয় বা সহযোগিতা করে তাহলে কিন্তু এই দেশ থেকে রেমিটেন্স যোদ্ধা আরও বাড়বে, টাকাও বেশি আসবে। এই বিষয়টিতে সরকারের আলাদা করে বেশি নজর দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস কি, সেটা হলো রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে কথা বলার কোনো বার্গেনিং এজেন্ট নাই। সরকার যা করে সেটাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসীরা মেনে নেয়। এদের পক্ষে এমন কোনো সংগঠন নেই, এমন কোনো শক্তি নিয়ে নাই যে যারা তাদের পক্ষ হয়ে দুইটা কথা সরকারকে বলবে। সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। সংগঠন কি আছে যে রেমিটেন্স যোদ্ধা কল্যাণ ট্রাস্ট, সেটা আমি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো, তবে বিরতির সময় হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এ পর্যায়ে সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। আমরা আবারও আলোচনায় ফিরবো। জিইপি যেটা হচ্ছে যে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট, 2006 সালে তাদের একটা জরিপ অনুসারে, যদিও জরিপটি অনেক পুরনো, তারপরও এটি আমি রেফারেন্স হিসেবে দিচ্ছি, যে তারা বলছেন যে 56% মানে প্রবাসীদের মানে টাকাই পাঠায়, রেমিটেন্সে তারা পাঠান হচ্ছে অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে। এই যে তাদের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর ব্যাপারে উদাসীনতাই বলেন বা অনাগ্রহ বলেন, এটি থেকে উত্তরণের উপায় কি, এবং একই সাথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে এই ধরনের ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন? আপনাকে দিয়ে শুরু করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আসলে আমাদের এখন কিন্তু অনেক এজেন্সি আমাদের আছে বিভিন্ন দেশে, এজেন্সি আগে যেটা 10 বছর আগে ছিল না, 20 বছর আগে ছিল না। এখন বিভিন্ন ব্যাংক তাদের ওখানে শাখা করেছে, আমাদের এজেন্সি আছে মানে ট্রান্সফার। তারপরেও আমি মনে করব যে এই অবৈধ যে হুন্ডি, এটা বন্ধ করবার জন্য অনেক সময় দেখা যায় এই যখন বাংলাদেশের এই দুর্নীতিবাজরা থাকে, যখন বাংলাদেশের এই যারা ব্যবসায়ী, যেমন বিগত সরকারের সময়, আওয়ামী লীগের সরকারের সময় এই ব্যবসায়ীরা ডলার কিনে, ব্ল্যাক মার্কেট ডলার কিনে টাকাটা বিদেশে পাচার করতো, মানে ব্যাগে করে এরা নিয়ে যেত এই মন্ত্রী মিনিস্টাররা। তো তখন এই হুন্ডি টাকাটা তারা ডলারটা বেশি দাম দিয়ে ব্ল্যাক মার্কেটে কিনতো। সেই কারণে অনেকে $1 1 টাকা 2 টাকা যদি বেশি পায়, স্বাভাবিক কারণে অনেকে এই অবৈধ চ্যানেলে টাকাটা আসতো। কিন্তু যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, প্রথমত বাংলাদেশে যাতে এই ধরনের কোনো রকম অবৈধ ব্যবসা বা বিদেশে যে টাকা পাচার, এই দুর্নীতি বন্ধ হয়, আইনের শাসন এবং গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হয়, জনগণকে মানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু এই অবৈধ ব্যবসা বাণিজ্য কমে যাবে এবং বাইরে যে ডলার মার্কেটে যে কিনবার যে একটা প্রবণতা, সেটা কমে যাবে, নাম্বার 1। সেকেন্ডলি, আপনার সরকারের উচিত হবে যে এই বৈধ পথে যাতে মানে রেমিটেন্স আসে, সেই কারণে উৎসাহিত করা। যে যেমন এখন সরকার প্রমোদন দিচ্ছে 2.5%, তো এই কারণে আমি বলবো যে যদি যারা রেমিটেন্স যোদ্ধা বা রেমিটেন্স পাঠায়, তাদেরকে যদি প্রত্যেকটা এটা আইডি কার্ড দেওয়া হয়, এটা যেটা নাকি আমাদের ডক্টর সাহেব বললেন যে তাদের যে হয়রানির শিকার হয়, যদি প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা তাদের একটা আইডি থাকে, সে রেমিটেন্স যোদ্ধা, তাহলে কিন্তু সে সুযোগ সুবিধা পাবে।
এই ধরনের একটা, যেমন এখন সিআইপি আছে, ভিআইপি আছে, তো বিভিন্ন তাদের যদি কার্ড দেওয়া হয় যে তারা এত বছরে এত পাঠানো, এখন সিআইপি মনে হয় $100,000 মানে পাঠালে একটা সিআইপি কার্ড দিচ্ছে। তো এটাকে আরো ইজি করা দরকার, যে 50,000 যদি পাঠায় কেউ, $10,000 যদি কেউ পাঠায় বছরে, তাহলেও তাকে একটা কার্ড দেওয়া হবে। তো এই যে কার্ড যদি দেওয়া হয়, তাহলে সে আদালতে গেলে, পুলিশ ডিপার্টমেন্টে যদি যায়, থানায় যদি যায়, সে যদি দেখাইতে পারে যে আমি রিমিটেন্স যোদ্ধা, তাকে আইন করে এই সংশোধনী আনতে হবে যে রিমিটেন্স যোদ্ধাকে তাকে হয়রানি করা যাবে না, তার একটা ফ্যাসিলিটি পাবে, তাদের একটা সম্মান পাবে। তো সেটা যদি এস্টাবলিশ করা যায়, তখন মানুষ বৈধ পথে টাকা পাঠাবে, যে আমি একটা কার্ড আমাকে পেতে হবে, যে বাংলাদেশে মনে করেন এখন বিচার হবে আদালতে, একটা জমা জমি নিয়ে সংক্রান্ত, তো এই আদালতেও যদি তারা এই সুযোগ সুবিধা পায়, যে দ্রুত বিচারের ব্যবস্থা করা হয় প্রবাসীদের জন্য, তো এই ধরনের আইন কানুন কিন্তু করা উচিত, সরকারের নিতে হবে। জি, জনাব ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, আপনি কি বলবেন এই বিষয়ে? না, অ্যাকচুয়ালি আমেরিকান বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি গিয়াসউদ্দিন সাহেব সুন্দর কথা বলেছেন, তার সাথে আমি আর দুই একটা লাইন যোগ করতে চাই। সেটা হলো অ্যাকচুয়ালি একটা আইনের ভিতরে কাউকে আনা, আর একটা ভালোবাসার ভিতরে কাউকে কাছে টানা। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত ভিউ, এবং আমরা বিভিন্নভাবে আমি দেখেছি, যদি ভালোবাসার মাধ্যমে এবং বিদেশি যারা প্রবাসী ভাই এবং রেমিটেন্স যোদ্ধা, এদের যে দেশের প্রতি ভালোবাসা আছে, এটা কিন্তু 5 তারিখের পরে বোঝা গেছে। হুর করে কিন্তু রেমিটেন্স বেড়ে গেছে, এর আগে কিন্তু রেমিটেন্স একেবারেই কমে গেছিল। সুতরাং এই যে তাদের প্রতি যে ভালোবাসাটা আছে, এই ভালোবাসাটা যদি সরকার যদি ধরে রাখতে পারে, রেমিটেন্স অনেক বাড়বে। সেটা যদি ভালোবাসাটা কীভাবে, ভালোবাসা তো খালি মুখ দিয়ে হয় না, প্রত্যেকটা কিছু গিভ অ্যান্ড টেক। ওনারা বৈদেশিক টাকা পাঠাবেন, ওনারা পাঠালে এখন সরকার 2.5% প্রণোদনা দিচ্ছেন। আসলে আমি মনে করি এই 2.5% প্রণোদনা দেওয়া মানে কি, হুন্ডিদেরকে আরও বেশি উৎসাহিত করা। কারণ হুন্ডিওয়ালা তো এরা 10% দেবো, এদের তো লস নাই, এদের লাভ, এদের তো লস নাই। সুতরাং তারা দেবে 2.5-এর জায়গায় এরা দেবে 10%। সুতরাং আমি মনে করি এই প্রণোদনাটা, এটা আমার দৃষ্টিকোণ, এটা ইট ইজ টোটালি আমার মতামত, এটা কিন্তু খুব ভালো একটা ফল বয়ে আনবে না, বরং এর কারণে অনেক টাকা মানে টাকা দেশ বাইরে পাঠায়, আবার ওটা আবার নিয়ে আসে, এর কারণে কিন্তু প্রণোদনা নেওয়া হচ্ছে কিন্তু। হ্যাঁ, সুতরাং সেক্ষেত্রে ভালোবাসা বলতে কি, আমি বলতে চাই সরকার যদি রেমিটেন্স যোদ্ধাদেরকে প্রকৃত সম্মান দেয়, তার পরিবার পরিজনকে নিরাপত্তা দেয়, তাহলে সামাজিক মর্যাদা দেয়। আমরা একদম শেষের দিকে এসেছি, ছোট্ট করে একটু আপনার কাছে জানতে চাইবো, রেমিটেন্স যোদ্ধা কল্যাণ ট্রাস্ট রেমিটেন্স যোদ্ধাদের জন্য কি ধরনের কাজ করে থাকে, একবার যদি বলেন। রেমিটেন্স যোদ্ধা কল্যাণ ট্রাস্ট এটা হলো রেমিটেন্স যোদ্ধাদের বন্ধু, এদের পক্ষে সরকারের সাথে তাদের সুবিধা অসুবিধা দুঃখ দুর্দশাগুলি তাদের পক্ষ হয়ে তারা কাজ করবে। যেহেতু তারা বিদেশে থাকেন, তারা অনেক কাজে যেতে পারেন না, কাজ করতে পারেন না। সুতরাং এই সংস্থা তাদের পক্ষে, সরকারের সাথে বিভিন্ন সংস্থার সাথে তাদের পক্ষে কথা বলবে, তাদের রাইট এস্টাবলিশ করবে। এটি অ্যাকচুয়ালি রেমিটেন্স যোদ্ধাদের প্রকৃত উদ্দেশ্য। জি, অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে পুরো বিষয় নিয়ে আসলে শেষ করা যায় না, অনেক কিছুই বাকি থাকে বলবার। তো আমরা আগামীতেও নিশ্চয়ই আবারও এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেসের অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে একই দিনে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।